আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশনের একটি ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা চাচ্ছ বাসায় বসে নার্সিং এর ভর্তি প্রস্তুতি নিবা, তারা আমার এই চ্যানেলের ক্লাসগুলো নিয়মিত করবা এবং আমি প্রতিদিন তোমাদের একটি করে নতুন টপিকের ক্লাস আপলোড করব, যেগুলো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসবে। তো আজকে ভাইরাসের দ্বিতীয় ক্লাস। তো ক্লাসটা তোমরা লক্ষ্য রাখো, এখানে বলেছে নিপা ভাইরাস। তো নিপা ভাইরাস আমরা এখন জানবো। নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় কোথায়? মালয়েশিয়ায়। কত সালে? 1999 সালে। তো আমাদের জানতে হবে যে নিপা ভাইরাসের অস্তিত্ব কোন দেশে পাওয়া যায়, সেটা হচ্ছে মালয়েশিয়ায়। এই রোগ প্রতিরোধের জন্য কিছু বিষয় অনুসরণ করা উচিত। অর্থাৎ নিপা ভাইরাস থেকে যে রোগ হয়, এই রোগের কিছু বিষয় আছে যেগুলো আমাদের অনুসরণ করতে হবে। এক হচ্ছে খেজুরের কাঁচা রস পান না করা, অর্থাৎ খেজুরের কাঁচা রস পান না করা। দুই হচ্ছে গাছ থেকে কোনো ধরনের আংশিক ফল ভক্ষণ না করা, অর্থাৎ গাছের যদি কোনো ফল থাকে সেটা যদি অর্ধেক আছে এবং অর্ধেক নাই, অর্থাৎ কোনো পশু বা প্রাণী বা পাখি খেয়ে ফেলছে, সেই ফল আমাদের খাওয়া যাবে না। তিন হচ্ছে ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধৌত করা, এবং চার হচ্ছে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসলে পানি দিয়ে হাত ভালো করে ধৌত করা। তো এটি হচ্ছে নিপা রোগের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো ইবোলা ভাইরাস। দেখো, মধ্য আফ্রিকায়, কোথায়? মধ্য আফ্রিকার উত্তর অংশে কঙ্গো উপত্যকায় প্রবাহিত ইবোলা নদীর নাম অনুসারে এই ভাইরাসের নাম করা হয়। তাহলে আমরা এখান থেকে জানলাম কি কি, যে ইবোলা ভাইরাস কোথায় পাওয়া গেছে, সে আফ্রিকার উত্তরাংশে, অর্থাৎ আফ্রিকা, এবং কোন নদীর নাম অনুসারে করা হয়? ইবোলা নদী। যদি পরীক্ষা আসে ইবোলা নদী কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আফ্রিকায়। 1966 সালে কঙ্গোতে সর্বপ্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়। তাহলে কত সালে, কোথায় প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়? সেটা কঙ্গোতে। এবং কঙ্গো উপত্যকা কোথায় অবস্থিত? আফ্রিকায়। ইবোলা ভাইরাস এর লক্ষণগুলো কি কি? জ্বর, গলা ব্যথা, পেশি ব্যথা এবং মাথা ধরা। ইবোলা ভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হলো লাইবেরিয়া। এখন জানবো সোয়াইন ফ্লু ভাইরাস। দেখো, সোয়াইন ফ্লুতে সর্বপ্রথম আক্রান্ত হয় মেক্সিকো শিশু এডগার হার্নান্দেজ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সোয়াইন ফ্লু ভাইরাসে প্রথম আক্রান্ত হয় ওই শিশুর নাম কি, সেটা হচ্ছে এডগার হার্নান্দেজ। বাংলাদেশ এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয় 18 জুন 2009 সালে, অর্থাৎ বাংলাদেশে সর্বপ্রথম এই ভাইরাস শনাক্ত করা হয় 18 জুন 2009 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লু এর নাম পরিবর্তন করে রাখেন ইনফ্লুয়েঞ্জা এ। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটিকে বলা হয় ইংরেজিতে WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই WHO, এই সংস্থাটা সোয়াইন ফ্লুর নামটি পরিবর্তন করে নাম রাখেন ইনফ্লুয়েঞ্জা এ। তাহলে পরীক্ষা আসতে পারে যে সোয়াইন ফ্লু এর পরবর্তী নাম কি? ইনফ্লুয়েঞ্জা এ। আবার ইনফ্লুয়েঞ্জা এর পূর্ব নাম কি? সোয়াইন ফ্লু। এখন জানবো আমরা ইনফ্লুয়েঞ্জা। আসলে ইনফ্লুয়েঞ্জা কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সুপ্ত অবস্থা, অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড অত্যন্ত কম, এটুকু জানলে হবে। তারপর আছে সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। 2002 সালে চীনে সর্বপ্রথম এই সার্স ভাইরাস ধরা পড়ে। এখন জানবো এইডস। দেখো, এইডস মানবদেহে HIV, অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এর আক্রমণে এইডস, অর্থাৎ এইডস এর পূর্ণরূপ এখানে মনে রাখবো। HIV এর পূর্ণরূপটা তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় HIV এর পূর্ণরূপটা আসে, এবং এইডস, এই যে এইডস এর পূর্ণরূপ আমাদের জানতে হবে। এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এই দুইটার পূর্ণরূপ আমাদের মুখস্থ করতে হবে। দেখো, এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তে লোহিত শ্বেত রক্তকণিকা, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল ধ্বংস হয়। অর্থাৎ যে রোগী এইডস রোগে আক্রান্ত, তার হোয়াইট ব্লাড সেল একদম ধ্বংস হয়ে যায়। এবং হোয়াইট ব্লাড সেলের কাজকে আমরা ব্লাডের অধ্যায়ে পড়েছিলাম। এই হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে শরীরে ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে। তো এর ফলে কি হয়? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ইমিউনিটি লোপ পায়। অর্থাৎ তোমার শরীরে যখন কোনো রোগ হবে, সেই রোগটা হোয়াইট ব্লাড সেল প্রতিরোধ করে, কিন্তু যাদের এইডস রোগটা হয়, তাদের শরীর থেকে এই যে হোয়াইট ব্লাড সেল, এইটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের ওই ব্যক্তিটি তাড়াতাড়ি অনেক গুরুতর অবস্থায় চলে যায়। তো যাই হোক, HIV সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস। মানবদেহে HIV ভাইরাসের প্রবেশ করার 6 মাস থেকে 10 বছরের মধ্যে শরীরে এইডস এর লক্ষণ
প্রকাশ পায়। তাহলে এইচআইভি ভাইরাসের লক্ষণ প্রকাশের সময় করে 6 মাস থেকে 10 বছরের মধ্যে এই রোগের লক্ষণ পাওয়া যায়। এখন জানবো এইডস রোগের কোনো নির্দিষ্ট লক্ষণ নেই। পেনিসিলিন বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক দ্বারাই এইডস রোগের সরানো সম্ভব নয়, অর্থাৎ এইডস এর এখন পর্যন্ত কোনো চিকিৎসা নেই, অর্থাৎ এইডস রোগের কোনো চিকিৎসা এখন পর্যন্ত বের হয়নি। ফলে এইডস এর পরিণাম নিশ্চিত মৃত্যু, অর্থাৎ যাদের এইডস রোগ হবে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, তাদের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু হবে। এইডস রোগীর সাধারণত স্পর্শের দ্বারা রোগ ছড়ানো, অর্থাৎ অনেকে ভাবে যে এইডস এই রোগটা স্পর্শ করার মাধ্যমে ছড়ায়, তা কিন্তু না। এই রোগটা কি কারণে ছড়ায়, অর্থাৎ রক্ত সঞ্চালন, অর্থাৎ ব্লাড, অর্থাৎ এইডস রোগে আক্রান্ত ব্যক্তির ব্লাড যদি কারোর শরীরে ইনটেক করা হয় অথবা ঢোকানো হয়, সেটা কিভাবে, ধরো তুমি সেলুনে চুল কাটতে গেছো, তো কোনো এইডস রোগীর ব্লেডের দ্বারা আক্রান্ত রক্ত তোমার শরীরে ঢুকছে, অর্থাৎ আরেকটা হতে পারে তুমি কারো কাছ থেকে রক্ত নিচ্ছ, যার কাছ থেকে রক্ত নিচ্ছ তার যদি এইডস থাকে তাহলে তোমার এইডস হবে। তো এইসব কারণে রক্ত, অর্থাৎ যেখান থেকে অন্যজনের রক্ত তোমার শরীরে ইনপুট হইলে তোমার ওই ব্যক্তি যদি এইডস থাকে তাহলে তোমার এইডস হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর যৌন সঙ্গমনের মাধ্যমে, অর্থাৎ মাল্টিপল সেক্স করলে, অর্থাৎ যৌন সঙ্গম করলে এই রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন জানবো গর্ভবতী মহিলা এই রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এই রোগ হতে পারে, অর্থাৎ যদি কোনো প্রেগনেন্ট মহিলা এই এইডস রোগে আক্রান্ত হয় তাহলে তার গর্ভে যে সন্তানটি থাকবে তারও এই রোগে আক্রান্ত সম্ভাবনা আছে। স্তন দুধ পানের মাধ্যমে আক্রান্ত মহিলার দেহ থেকে শিশুর এইডস রোগ হতে পারে। তাহলে শিশুর এইডস রোগ হওয়ার আরেকটি হচ্ছে, যদি কোনো আক্রান্ত মহিলার দুধ কোনো শিশু পান করে তাহলে তারও এইডস হওয়ার সম্ভাবনা থাকবে। অল্প বয়সী ছেলেমেয়েরা এইডস এর সংক্রমণের থেকে ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যাদের বয়স কম তারা এইডস এর সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ। এইডস রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন জনসচেতনতা। প্রতি বছর 1 ডিসেম্বর তা মনে রাখবা, বিশ্ব এইডস দিবস কি, সেটা হচ্ছে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়। এবং 1980 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়, অর্থাৎ প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায় কোথায়, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ তে, এবং দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি এইডস এর আক্রান্ত রোগী পাওয়া যায়। এখান থেকে আমাদের মনে রাখতে হবে প্রথম কোথায় এইডস রোগীর সন্ধান পাওয়া যায়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে, এবং কোন দেশ সবচেয়ে বেশি এইডস রোগে আক্রান্ত, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এখন জানবো পোলিও সম্পর্কে। পোলিও ভাইরাস স্নায়ুকে আক্রমণ করে, তাহলে জানো পোলিও ভাইরাস স্নায়ুকে আক্রমণ করে। এবং ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু ভাইরাস যা ফ্লা ভাইরাস বা জিনের, এখান থেকে এটা আমরা জানবো যে ডেঙ্গু রোগটা হচ্ছে আরএনএ ভাইরাসের রোগ, এবং ডেঙ্গু জ্বর ভাইরাসের বাহক হচ্ছে এডিস মশা, অর্থাৎ পরীক্ষায় আসে ডেঙ্গু জ্বরের বা ডেঙ্গু ভাইরাসের বাহক কি, সেটা হচ্ছে এডিস মশা। এবং উচ্চ জ্বর, পেশি হাড় মাথা ব্যথা এবং র্যাশ, শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাতের মাধ্যমে ডেঙ্গু জ্বরের এগুলো লক্ষণ। তো এখন আমরা কিছু ভেক্টর বা বাহক দেখব। দেখো, এডিস মশার এর মাধ্যমে ডেঙ্গু জ্বর হয়, অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া হয়, এটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো। কিউলেক্স মশার মাধ্যমে ফাইলেরিয়া বা গোত রোগ হয়, এবং বাদুড়ের মাধ্যমে নিফা রোগ হয়। তো এখন আমরা জানবো জিকা ভাইরাস। তো পশ্চিম গোলার্ধের গ্রীষ্মমণ্ডল এলাকায় এই ভাইরাসের নাম জিকা। 1947 সালে উগান্ডায় জিকা বনে সর্বপ্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়, ফলে বনের নাম অনুসারে এই ভাইরাসের নাম করা হয় জিকা, অর্থাৎ জিকা এটা একটা বনের নাম, এবং এই বনটা অবস্থিত উগান্ডায়, এবং এই বনের নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়। এটি একটি মশাবাহিত রোগ। এই ভাইরাসটি এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। জ্বর, মাথা ব্যথা, চোখ লাল, ত্বক লাল হয়ে যাওয়া ইত্যাদি এই রোগের প্রধান লক্ষণ। তো ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এই ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা গিয়েছে, অর্থাৎ কোথায় ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে জিকা ভাইরাস বেশি পরিমাণে আছে। তখন এখন আমরা জানবো ভাইরাস ঘটিত রোগের প্রতিষেধক। দেখো, জলাতঙ্ক রোগের অ্যান্টিবায়োটিক বা টিকা আবিষ্কার করেন লুই প্রান্তর। পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস রক।
এবং এই যে জলাতঙ্ক রোগের যিনি টিকার আবিষ্কার করেন লুই প্রান্তর, ইনি ফ্রান্সের নাগরিক। কত সালে আবিষ্কার করেন? 1885 সালে। পোলিও জোনাস জোনাস শক, এর আবিষ্কার যুক্তরাষ্ট্রে, এর যুক্তরাষ্ট্রের নাগরিক, ইনি আবিষ্কার করে পোলিও রোগের টিকা। এবং বসন্ত রোগের যে টিকা আবিষ্কার করেন সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার, ইনি যুক্তরাজ্যের নাগরিক। 1796 সালে ইনি এই রোগের টিকা আবিষ্কার করেন। তো 1995 সালে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লা জোলা শহরে মারা যান। এখন আমরা এগুলো থেকে বিগত বছরে আসার এমসিকিউগুলো প্র্যাকটিস করব। দেখো এখানে বলা আছে স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? সেটা হচ্ছে রেবিস। কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে? সেটা হচ্ছে কুকুর। এগুলো সবগুলোই। তারপর জলাতঙ্ক টিকার আবিষ্কারক হলেন, কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে লুই প্রান্তর। পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করানো হয়? সেটা হচ্ছে দূষিত খাদ্য ও পানি দ্বারা। তারপর আমরা লক্ষ্য রাখি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু ফর পোলিও ভাইরাস? এটা হবে দ্য মুভমেন্ট অফ নার্ভাস আর এফেক্টেড, অর্থাৎ নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় এই ভাইরাসের মাধ্যমে। 6 পোলিও টিকা আবিষ্কার করেন হচ্ছে জোনাস ই স্টাক। তারপর 7 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি আমরা যে পোলিও টিকা আবিষ্কারের জোনাস স্টাক যুক্তরাষ্ট্র কোন শহরে মারা যান? সেটা হচ্ছে লা জোলা, এই শহরে মারা যান। সম্প্রতি কোন ভাইরাসের বিস্তারে বিশ্বব্যাপী সতর্কতা গ্রহণ করা হয়? সেটা হচ্ছে ইবোলা। তো তারপর লক্ষ্য রাখি যে ঘাতক ভাইরাস ইবোলা প্রথম শনাক্ত করা হয় কোন দেশে? সেটা হচ্ছে কঙ্গোতে। তারপর বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কবে? সেটা হচ্ছে 1976 সালে। তারপর লক্ষ্য রাখি ইবোলা ভাইরাসের লক্ষণ 9 কি? সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। তাহলে এটা যদি লক্ষণ 9, তাহলে লক্ষণগুলো কি কি? অনেক জ্বর হবে, মাথা ব্যথা হবে এবং পাকস্থলীতে ব্যথা হবে। 12 নম্বর পয়েন্টে লক্ষ্য রাখি ইবোলা ভাইরাস কিসের নাম অনুসারে নামকৃত? সেটা হচ্ছে নদী। 13 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি ইবোলা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কি? সেটা হচ্ছে লাইবেরিয়া। তারপর লক্ষ্য রাখি ব্লাড ফ্লু হচ্ছে কি? সেটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। কোনটি ব্লাড ফ্লু ভাইরাস? সেটা হচ্ছে H5N1, এটা ব্লাড ফ্লু ভাইরাসের একটি সংকেত। তারপর 16 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি ব্লাড ফ্লু এর উৎস কোনটি? সেটা হচ্ছে মুরগি। তারপর 17 নম্বর সোয়াইন ফ্লু ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত? সেটা হচ্ছে H1N1। তারপর লক্ষ্য রাখি যে ভেরি শর্ট ইনকিউবেশন পিরিয়ড ইন দ্য ইনফেকশন ডিজিজ, অর্থাৎ নিচের কোন রোগের ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ প্রাদুর্ভাব খুবই সংক্ষিপ্ত? সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তারপর 19 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে সার্স কি? এটা হচ্ছে এক ধরনের রোগ, ভাইরাসজনিত রোগ। সার্স রোগের ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে এখানে সঠিক উত্তর দেওয়া নাই। আমরা 21 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে হংকং ভাইরাস নামে পরিচিত সার্স কোন দেশে প্রথম দেখা দেয়? সেটা হচ্ছে চীনে। ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে স্লাভি ভাইরাস। তারপর লক্ষ্য রাখি আমরা পরের দিকে যে ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটি? সেটা হচ্ছে মশা, অর্থাৎ মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর ছড়ায়। তারপর নিচের কোনটি মশাবাহিত রোগ? সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। তারপর লক্ষ্য রাখি এডিস, অর্থাৎ এডিস মশার মাধ্যমে কোন রোগ হয়? সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের মাধ্যমে এডিস, তো ডেঙ্গু ফিভার এটা এডিস মশার মাধ্যমে ছড়ায়। 26 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে হোয়াট ইজ দ্য এডিস ইজিপ্টি? সেটা হচ্ছে এ মস্কিটো, অর্থাৎ মশার মাধ্যমে এই মশা হচ্ছে। আর এই এমসিকিউটা হচ্ছে যে হোয়াট ইজ এডিস ইজিপ্টি? সেটা হচ্ছে এ মস্কিটো, অর্থাৎ এডিস ইজিপ্টি কি? এটা একটা মশা। তারপর 17 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? সেটা হচ্ছে এডিস মশা। তারপর আমরা 28 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে ডেঙ্গু ফিভার ইজ এ স্প্রেড বাই, অর্থাৎ ডেঙ্গু জ্বর কিভাবে ছড়ায়? সেটা হচ্ছে এডিস ইজিপ্টি মস্কিটো। 19 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে কোন রোগটি মশার কামড়ে হয় না? সেটা হচ্ছে কলেরা। তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া, এনসেফ্যালাইটিস এগুলো হচ্ছে মশার কামড়ে ছড়ায়। তারপর লক্ষ্য রাখি 30 নম্বর এমসিকিউটা যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় ভেক্টর। তারপর লক্ষ্য রাখি 31 নম্বর এমসিকিউটা যে চিকিৎসা বিজ্ঞানের বিষয়ক উক্তি সঠিক নয়, অর্থাৎ
চিকিৎসা বিজ্ঞানে কোন উত্তরটি সঠিক নয় এটা লক্ষ্য রাখি। অ্যানোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। তাহলে এখান থেকে বাকি তিনটা সত্য। যেমন অ্যান্টিবায়োটিক রোগ জীবাণু ধ্বংস করে, ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য বিশেষ কোনো ওষুধ নেই। এগুলো হচ্ছে সঠিক, আর এইটা হচ্ছে ভুল। 32 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা, সেটা হচ্ছে অ্যানোফিলিস। তারপর লক্ষ্য রাখি 33 নম্বর এমসিকিউটা, অ্যানোফিলিস মসকিটো কজেস হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ, সেটা হচ্ছে ম্যালেরিয়া। 34 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখো যে কিউলিক্স মশা কোন রোগের জীবাণুর মাধ্যমে ছড়ায়, সেটা হচ্ছে গোত। তারপর 25 নম্বর এমসিকিউটা, কোন প্রাণী ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে মশা। 36 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখো যে কোনটি যৌন সম্পর্কিত রোগ, সেটা হচ্ছে হেপাটাইটিস বি। বিশ্বের ঘাতক রোগ কোনটি, সেটা হচ্ছে এইডস। অর্থাৎ এইডস রোগের মাধ্যমে মানুষ এই রোগ যে কারো হয় সে আর বাঁচবে না, সে অবশ্যই মারা যাবে। 38 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, এইডস একটি কি ভাইরাস ঘটিত রোগ। তারপর 39 নম্বরটা লক্ষ্য রাখি, এইডস এর অভিব্যক্তি কি কি, সেটা হচ্ছে অর্থাৎ এইডস এর পূর্ণরূপটা মনে রাখতে বলছিলাম, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তারপর লক্ষ্য রাখি 40 নম্বর এমসিকিউটা যে কোনটি এইডস রোগের জন্য দায়ী, সেটা হচ্ছে এইচআইভি। তো লক্ষ্য রাখি 61 নম্বর এমসিকিউটা, এইচআইভি কি, এইডস ভাইরাস। 42 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, মানবদেহে এইচআইভি প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডস এর লক্ষণ দেখা দেয়, সেটা হচ্ছে 6 মাস থেকে 10 বছরের মধ্যে। তারপর লক্ষ্য রাখি 43 নম্বর এমসিকিউটা যে এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে, সেটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি ধ্বংস করে। লিখে দিচ্ছি, ডাব্লিউবিসি ধ্বংস করে। 40 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি, যে রোগের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ধ্বংস করে তাকে বলে কি, তাকে বলে এইডস। 45 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে এইডস রোগের ক্ষতিকারক দিক কি, সেটা হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়। 46 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখো, কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই, সেটা হচ্ছে এইডস রোগের কোনো নির্দিষ্ট লক্ষণ নেই। তারপর 47 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে এইচআইভি সংস্পর্শের শেষ পর্যায়ে কি, সেটা হচ্ছে এইডস। এখন আমরা 48 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা, তারা হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা। 49 নম্বর এমসিকিউটা যে এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী, সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। তারপর 50 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখো, 50 নম্বর এমসিকিউটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে অর্থাৎ এইডস দিবস কি, সেটা হচ্ছে 1 ডিসেম্বর। তারপর 61 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, এইডস প্রথম কবে ধরা পড়ে, সেটা হচ্ছে 1980 সালে। এবং কবে এবং কোথায় প্রথম এইডস চিহ্নিতকরণ করা হয়, 1980 সালের মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রথম এইডস ধরা পড়ে। তারপর লক্ষ্য রাখি 53 নম্বর এমসিকিউটা যে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি এইডস রোগীরা আশ্রয় আছে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 54 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে শ্বাস রোগ নয় কোনটি, সেটা হচ্ছে এইডস। 55 নম্বর এমসিকিউ যে এইডস এর সম্বন্ধে যে তত্ত্বটি সঠিক, সেটা হচ্ছে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক দ্বারা এইডস রোগ শনাক্ত করা হয়। তারপর লক্ষ্য রাখি 56 নম্বরটা এইডস এর সম্বন্ধে যে তত্ত্বটি সঠিক, সেটা হচ্ছে এইডস রোগী সাধারণত সংস্পর্শে এই রোগ ছড়ায়। তো 57 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি কোন ওষুধটি এইডস রোগীদের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ট্রেস্টাইক্লিন। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসটি করার জন্য সবাইকে আমন্ত্রিত। তো ধন্যবাদ সবাইকে।